সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ফোনে ভুয়া পরিচয়ে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এই ধরনের অপরাধ করছে। প্রতারণার শিকার হয়েও ভুক্তভোগী অভিযোগ করতে চান না। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে প্রতারণার ঘটনা ছোট কিংবা বড়, পুলিশের কাছে যাওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কখনো কারাবন্দী স্বামীর আর্তনাদ শুনিয়ে স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়, কখনো বাচ্চাকে মেরে ফেলার হুমকি, আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে আওয়ামী লীগ করায় গ্রেফতারের ভয় দেখানো। এভাবেই ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি এমন অভিনব প্রতারণার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রত্যেক ঘটনায় ভয়, মিথ্যা তথ্য এবং আতঙ্কগ্রস্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়, কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক হ্যাক করে প্রতারণা, ডেবিট ক্রেডিট কার্ডের ওটিপি প্রতারণা ও বিকাশের প্রতারণাগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। এখন মানুষ অনেক বেশি সচেতন, এজন্য প্রতারণার ধরন বদলাচ্ছে চক্রগুলো। প্রতারণার শিকার হয়েও কেন আইনগত ব্যবস্থা নেন না ভুক্তভোগীরা? এ বিষয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা পরিকল্পিতভাবে এ ধরনের অপরাধ করছে। অপরাধীরা আশেপাশের প্রতিবেশী অথবা জানাশোনা লোকজন, টার্গেট করা ব্যক্তির সন্তান কতক্ষণ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থাকছে, স্কুল থেকে বের হয়ে কোচিংয়ে কতক্ষণ থাকছেন, এসব বিষয়ে মনিটর করার পরে ফাইনাল কাজ করছে অপরাধীরা। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনার সময় বাবা মায়েরা ট্রমার মধ্যে পড়ে যায়। আবেগজনিত কারণে তারা মনে করে আগে তার সন্তানকে উদ্ধার করতে যত টাকা লাগে দেবে, এরপর আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু পরে যখন দেখে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু সন্তান ঠিক আছে, এরপর অধিকাংশ বাবা মা আইনগত ব্যবস্থা নিতে চান না ঝামেলার কারণে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া গ্রেফতার দেখিয়ে বা পুলিশ পরিচয় ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা এখন নতুন এক প্রতারণার ট্রেন্ড। এতে সাধারণত শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারের সদস্যদের টার্গেট করা হয়। এসব চক্র মানুষের ভীতি ও আবেগকে পুঁজি করে অল্প সময় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা তখন এতটাই মানসিক চাপে থাকেন যে যাচাই করার সুযোগও পান না। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। বুধবার রাত 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার জাহান। ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসের সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের। তোফায়েল আহমেদ স্থানীয় সরকার কমিশনের প্রধান, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনেরও সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক এ শিক্ষক। খুলনার দাকোপে ঢাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। পুকুরের মাছ ও ফসলের ক্ষেতও তলিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে এই ঘটনা অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের 31 নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় 150 ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। পানিবন্দী হয়ে পড়ে শতাধিক পরিবার। এতে পুকুরের মাছ সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও বাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের 31 নম্বর পোল্ডারটি ঝুঁকিপূর্ণ। আগে থেকে সবার উচিত ছিল ব্যবস্থা নেওয়া। অনেক গ্রাম তলিয়ে গেছে। গ্রামের বাসিন্দারা অনেক খারাপ অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ড বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম জানান, পানি আটকানো সম্ভব হয়নি, এখন ভিতরে পানি প্রবেশ করছে। জোয়ার শেষে ভাটাতে আবার বাঁধ আটকানোর চেষ্টা করা হবে। পরবর্তী জোয়ারের আগে বাঁধ মেরামত করা সম্ভব হবে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সড়ক দুর্ঘটনায় 8 বাংলাদেশে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় বিকেলে 3টার দিকে দেশটির দুকুম সিদ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বলে জানা গেছে। ওমান থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক টাইমস অফ ওমানের প্রতিবেদনেও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুকুং সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বলেও জানিয়েছে টাইমস অফ ওমান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওমানের দুকুং সিদ্রা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহরকারী গাড়িটি। এ সময় মাছবাহী একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 8 জন নিহত হন। সারা দেশে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 700 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 220 জন এবং শনাক্ত রোগী বেড়ে 52,104 জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় 774 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৯,৪11 জন। 2024 সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 1,01,214 জন এবং মৃত্যু হয়েছিল 575 জনের। এর আগে বছর 2023 সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ 1,705 জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 3,21,179 জন। বাহারি আলোকসজ্জা আর পুরান ঢাকার ঐতিহ্যের সংমিশ্রণ আয়োজন করা হয়েছে সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর 163তম জন্মবার্ষিকী। বুধবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে এ বর্ণিল আয়োজন করা হয়। বাংলাদেশি কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্ম উদযাপনের ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আলোকসন্ধ্যা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ মাত্র 10 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে যোগ দেন এবং গ্রাম বাংলার জারি, সারি, বাউল সহ বিভিন্ন লোকগানের সঙ্গে পরিচিত হন। এই কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লা সাজানো হয়েছে বড় বর্ণিল আলোকসজ্জায়। বাঁশি, সেতার, বেহালা, তবলা, মৃদঙ্গ সহ বহু বাদ্যযন্ত্রে উপহার দেয়া হয় এক ধ্রুপদী সন্ধ্যা। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অনুষ্ঠান পরিবেশনা করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খান সহ দেশের উদীয়মান ও প্রতিভাবান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে কাতারও। যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত রয়েছে এই চুক্তিতে। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির পর সব জিম্মিকে ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন। গাজার সংঘাত বন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা। টানা 3 দিনের মাথায় বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয়েছে দুই পক্ষ। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মতিপত্রে স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় তিনি জানান, এর ফলে খুব দ্রুত সব বন্দীকে মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে। এবারে খেলার খবর।
টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার প্রতিশোধ ওয়ানডে সিরিজে নিচ্ছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানরা। 17 বল তখনও বাকি ছিল। 48তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় এনে দেন মোহাম্মদ নবী। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে 221 রান। এই রান টপকাতে গিয়ে খুব ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে আফগান ব্যাটাররা। কোনো তাড়াহুড়ো ছিল না, তারা যেন জানতো কিভাবে ব্যাটিং করলে সহজে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, সেভাবেই তারা ব্যাটিং করেছে। 222 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের সূচনাটা ভালো এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 52 রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। 23 রান করেন ইব্রাহিম। সেদিকুল্লাহ আতাল 15 বলে 5 রান করে আউট হন। এরপর রহমানুল্লাহ, গুরবাজ ও রহমত শাহ মিলে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। 76 বলে 50 রান করে মিরাজের বলে বোল্ড হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। শেষ মোহাম্মদ নবী 8 বল মোকাবেলা করে 11 রানে অপরাজিত থাকেন তিনি। তানজিম সাকিব একাই নেন 3 উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয় বাংলাদেশ। 60 রান করে মেহেদী হাসান মিরাজ ও 56 রান করেন তাওহিদ হৃদয়। 3টি করে উইকেট নেন রশিদ খান ও আজমাতুল্লাহ ওমরজাই। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।